তোমরা যারা রেলের গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের কিন্তু জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 20টা নাম্বার রয়েছে, আর এখান থেকে কিন্তু তোমাকে কম করে 13-14 নাম্বার কিন্তু তুলতেই হবে। তাহলেই বস তোমার একটা ভালো স্কোর 80+ স্কোর কিন্তু দাঁড়াবে। আর আমি বারবার করে বলছি এবার টার্গেট নিয়ে রাখো, কারণ ভ্যাকেন্সি খুবই কম। 80+ র মার্কস যদি না থাকে তাহলে কিন্তু কোনো খবর হবে না। সেই জন্য আমি তোমাদের যেমন সায়েন্সের ক্লাসগুলো আমি তোমাদের এক একটা অধ্যায় ধরে খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নিবা। তার সাথে আমি তোমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, দেখো জিকের জন্য এক একটা টপিক ধরে ধরে আমি তোমাদের করিয়ে দিচ্ছি, সাথে কারেন্ট অ্যাফেয়ার্স 2025টা বিশেষ করে একদম ডিটেলসে কিন্তু আমি তোমাদের তুলে দিচ্ছি, সেগুলো কিন্তু ভালো করে পড়ে নিবা। আর আমি তোমাদের টেলিগ্রামেই কিন্তু ওগুলো দরকার হয় বুঝিয়ে দেবো, কেমন? আর তার সাথে ম্যাথ এবং জিআই ওটাও কিন্তু আমরা প্র্যাকটিস সেটের মাধ্যমে বুঝে নেবো। আর ম্যাথের যে ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো অনেকেরই বেঁধে যায় সেই টপিকগুলো কিন্তু আমি তার উপরে বেসিক কনসেপ্ট সহ কিন্তু ক্লাস তোমাদের টেলিগ্রামে করিয়ে দেবো। আর আজকের এই ক্লাসের মাধ্যমে দেখো আমরা রেলের গ্রুপ ডিতে যে ধরনের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে যে 20টা প্রশ্ন থাকে ঠিক সেই রকমই সাজিয়ে আমরা প্রত্যেক দিন মোটামুটি 50 দিন রয়েছে 50টা সেট করে নেব। এগুলো কিন্তু চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্নই আমি বলবো, তার সাথে সাথে নিজে মনে মনে হলেও কিন্তু অ্যান্সারটা করবে। তা দেখো প্রথম প্রশ্ন বলছি যে মিশন আন্টার্কটিকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের নাম কি বলো? এভারেস্ট ক্লাম্বিং একাডেমি, হিমালয়ান মাউন্টেয়ারিং ইনস্টিটিউট দার্জিলিং, নাকি পোলার অ্যাডভেঞ্চার ইনস্টিটিউট, নাকি আন্টার্কটিক এক্সপ্লোরেশন সেন্টার, কোনটা হবে সঠিক উত্তর? অপশান 2 যারা বলেছো যে হিমালয়ান মাউন্টেয়ারিং ইনস্টিটিউট দার্জিলিং, এটাই কিন্তু তোমার এই মিশন আন্টার্কটিকাকে পরিচালনা করে, ঠিক আছে। তা এর সাথে আমরা কিছু এক্সট্রা তথ্য দেখে নেব। দেখো ভারতের প্রথম আন্টার্কটিকা অভিযান শুরু হয় কত সালে? 1981 সালে। মাথায় রাখবে 1981 সালে ভারতের প্রথম আন্টার্কটিকা অভিযানটা শুরু হয়েছিল। ভারতে প্রথম গবেষণা কেন্দ্র আন্টার্কটিকায় স্থাপন করা হয় 1983 সালে, যার নাম ছিল দক্ষিণ গঙ্গোত্রী। তাহলে আন্টার্কটিকায় ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি? দক্ষিণ গঙ্গোত্রী। কত সালে স্থাপিত হয়? 1983 সালে। আচ্ছা, আন্টার্কটিকায় ভারতের দ্বারা নির্মিত দ্বিতীয় গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে মৈত্রী, যেটা 1989 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। আর তৃতীয় গবেষণা কেন্দ্র হচ্ছে ভারতী, যেটা 2012 সালে প্রতিষ্ঠা করা হয়। দেখো ভারতের এই পোলার গবেষণা সংস্থা যার সদর দপ্তর রয়েছে গোয়াতে। আর যে পোলার গবেষণা সংস্থা NCPOR, এর পুরো কথাটা মাথায় রাখবে। NCPOR ন্যাশনাল সেন্ট্রাল ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ, ঠিক আছে। দেখো হিমালয়ান মাউন্টেয়ারিং ইনস্টিটিউট এটা অবস্থিত দার্জিলিংয়ে। হিমাদ্রি গবেষণা কেন্দ্র যেটা আন্টার্কটিক অঞ্চলে অবস্থিত, তা এটা সদর দপ্তর নরওয়ের তোমার এই যে স্ভালবার্ড দ্বীপপুঞ্জে, কেমন? মাথায় রাখবে। চলো পরে প্রশ্ন বলো যে নিচের কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? আলেকজান্ডার, নাকি ওয়েভেল, স্টারফোর্ড কিপস, নাকি তোমার এই যে পেথিক লরেন্স, এই 4 জন ব্যক্তির মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? তার সঠিক উত্তর অনেকে বলেই দিয়েছো যে আর্কিবাল্ড ওয়েভেল। মাথায় রাখবে ইনি কিন্তু কোনো এই যে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। কারা সদস্য ছিলেন? আলেকজান্ডার ছিলেন, স্টারফোর্ড কিপস ছিলেন এবং পেথিক লরেন্স, ঠিক আছে। অপশন 2 এখানে সঠিক উত্তর করেই দিয়েছো। দেখে নাও ক্যাবিনেট মিশন ভারতে আসে 1946 সালের মার্চ মাসে। কোন মাসে? মার্চ মাসে। কত সালে? 1946 সালে। আর এই মিশনের উদ্দেশ্য ছিল ভারতের জন্য নতুন সংবিধান প্রণয়ন ও স্বাধীনতার পথ নির্ধারণ করা। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন স্টারফোর্ড কিপস, এভি আলেকজান্ডার, লর্ড পেথিক লরেন্স, গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। আচ্ছা, এই মিশন প্রস্তাব দেয় কি? একটি সংবিধান সভা গঠন করতে হবে, এই প্রস্তাবটা দিয়েছিল এই ক্যাবিনেট মিশন। তা এই প্রস্তাবিত যে সংবিধান সভা, সেই সংবিধান সভায় সদস্য সংখ্যা ছিল 389 জন, যার মধ্যে বৈদেশিক থেকে মানে বিদেশ থেকে নির্বাচন করা হয়েছিল 292 জন, দেশীয় রাজ্য থেকে নির্বাচিত হয়েছিলেন 93 জন, আর চিফ যে কমিশনার থাকেন তার তিনি আর কি নির্বাচিত করেছিলেন বাকি 4 জনকে, মাথায় রাখবে। দেখো সংবিধান সভায় সদস্য নির্বাচনের পদ্ধতি এটা হচ্ছে প্রাদেশিক আইনসভা দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হতো। মাথায় রাখবে এই যে সংবিধান সভায় সদস্যদের নির্বাচন করার যে পদ্ধতিটা, সেটা প্রাদেশিক আইনসভার দ্বারা আর কি পরোক্ষভাবে নির্বাচিত করা হয়েছিল। আর এই মিশনের প্রস্তাবে ভারতকে ভাগ করা হয়েছিল 3টি গ্রুপে, এ গ্রুপ, বি গ্রুপ আর সি গ্রুপ। এ গ্রুপের মধ্যে ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশ বোম্বে, মাদ্রাজ, ইউপি, বিহার, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা, ঠিক আছে। আর বি গ্রুপের মধ্যে ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ পাঞ্জাব, সিন্ধু, তারপরে NWFP, তারপরে বালুচিস্তান, ঠিক আছে। আর সি গ্রুপের মধ্যে রয়েছে বেঙ্গল, আসাম। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, পড়ে নিবা। চলো পরের প্রশ্ন বলো।
যে 2025 সালে আন্তর্জাতিক বুকার প্রাইজ কে পেয়েছেন? বলো, অরুন্ধতী রায়, ঝুম্পা লাহিড়ী, বানু মুস্তাক নাকি কিরণ দেশাই? সঠিক উত্তর যারা অপশান 3 বলেছ, বানু মুস্তাক, তিনি কিন্তু 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন। তাহলে আন্তর্জাতিক বুকার প্রাইজ 2025-এ পেয়েছে বানু মুস্তাক। দেখো 2025 সালে এই তোমার আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রাইজটা পেলেন ভারতীয় লেখিকা ও আইনজীবী এবং বলতে পারো যে সক্রিয় কর্মী বানু মুস্তাক। কি বললাম? ভারতীয় লেখিকা, আইনজীবী ও সক্রিয় কর্মী বানু মুস্তাক, যিনি তার একটা ছোট গল্প সংকলনের জন্য, যে এই গল্পটা হচ্ছে কি হার্ট ল্যাম্প, মাথায় রাখবে এই হার্ট ল্যাম্প ছোট গল্পের জন্যই কিন্তু তিনি এই পুরস্কারটা পান। আর এটি প্রথমবারের মতো কোনো কন্নড় ভাষায় সাহিত্যকর্ম আন্তর্জাতিক বুকার প্রাইজে সম্মানিত হলো। মানে কন্নড় ভাষায় লেখা এই ছোট সংকলন, মানে ছোট গল্পর জন্যই প্রথম আর কি কন্নড় ভাষায় কোনো ব্যক্তি যে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন তিনিই কিন্তু এই বানু মুস্তাক, মাথায় রাখবে। আর এই যে ছোট গল্প, এই যে হার্ট ল্যাম্প, এটাকে ইংরাজিতে অনুবাদ করেছেন তোমার হচ্ছে দীপা ভাস্তি। এটাও গুরুত্বপূর্ণ, পড়ে নিবা। চলো পরের প্রশ্নের দেখো কি বলছে, যে হরপ্পা সভ্যতার অর্থনীতি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? 1 নম্বরে বলছে হরপ্পা সভ্যতার সময় মানুষের অর্থনৈতিক জীবন ছিল খুবই দরিদ্র। হরপ্পা সভ্যতার সময় শুধুমাত্র অভ্যন্তরীণ বাণিজ্য পরিচালনা হতো। সিলমোহরের ওপর জাহাজ, তোমার নৌকার ছবিও পাওয়া গেছে, যা দূরবর্তী স্থানে হরপ্পার যোগাযোগের উপর আলোকপাত করে। আর একটা বলছে যে ইরান অন্যান্য সভ্যতার সাথে হরপ্পার লেনদেনের বাণিজ্য কেন্দ্র ছিল। তা দেখো, তা এখানে সঠিক উত্তর কী হবে, যে কোন বিবৃতিটা সঠিক? অপশান 3 যারা বলেছো, যে সিলমোহরের উপরে মানে যে সিলমোহরের উপর জাহাজ এবং নৌকার ছবি পাওয়া গেছে, যা দূরবর্তী স্থানে হরপ্পার যোগাযোগের উপর আলোকপাত করা হতো। ঠিক আছে, এবার দেখে নাও যে হরপ্পা সভ্যতা বর্তমানে পাঞ্জাব ও উত্তর পশ্চিম ভারতে কিন্তু অবস্থিত। আর এটা দেখো সিন্ধু ও তার শাখা নদীগুলির তীরে ছিল, তাই না? আর বর্তমানে যেটা পাকিস্তানে ও তোমার হচ্ছে উত্তর পশ্চিম ভারতে আর কি রয়েছে। তো দেখো এই যে কাল পর্বটা, সময়কালটা দেখে নাও যে আনুমানিক খ্রিস্টপূর্ব 2500 থেকে 1750, ঠিক আছে, ধরা হয়েছে। আবার কেউ কেউ মনে করে যে 3300 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, সময়কালটাও কিন্তু মাথায় রাখবা। আর প্রধান নগরী দেখো, এখানকার গুরুত্বপূর্ণ নগর ছিল হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাবিরা, কালীবঙ্গাল, লোথাল, তাই না? নগর পরিকল্পনা দেখো, নগর পরিকল্পনা কেমন ছিল, যে সুনিয়ন্ত্রিত শহর ছিল, তাই না? পাকা ইটের ঘর, সোজা রাস্তা, নর্দমার ব্যবস্থা ছিল। আর অর্থনীতির মধ্যে কৃষিভিত্তিক ছিল, তাই না? গম, যব, তুলা, পশুপালন এবং তার সাথে বাণিজ্যও চলতো। মেসোপটেমিয়ার সঙ্গে সমুদ্র এবং তোমার এই স্থলপথে কিন্তু বাণিজ্য হতো। হস্তশিল্পের মধ্যে দেখে না পুঁথির কাজ, তারপরে মৃৎশিল্প, তারপরে সিলমোহর, ধাতব শিল্প, এগুলোও কিন্তু বেশ আর কি তখনকার সময় কিন্তু উন্নত ছিল, তাই না? আর বিশেষ নিদর্শন যেমন মহেঞ্জোদারো কি গ্রেট বাঁধ, মানে বৃহৎ যে স্নানাগার মহেঞ্জোদারোর, তাই না? তারপরে ধোলাবিরা যে জলাধার, তারপরে তোমার ওই যে লোথালের হচ্ছে ডকইয়ার্ড, এটাও কিন্তু মাথায় রাখবা যে ডকইয়ার্ড, এটাও কিন্তু এটা কোথায় রয়েছে? লোথানে ছিল। ঠিক আছে, আর ধর্মের মধ্যে রয়েছে মাতৃদেবীর পূজা, পশু পূজা হতো, বৃক্ষ পূজা হতো, পশুপতি শিল, মানে যেটা শিবের মতো দেখতে আর কি, শিবের সদৃশ্য একটা দেবতা, তার কিন্তু পুজো করা হতো। কেমন? চলো পরের প্রশ্নের অ্যান্সার দাও। বলো, এদের মধ্যে কাকে অর্থনীতির জনক বলা হয়? কার্ল মার্কসকে, কৌটিল্যকে, অ্যাডাম স্মিথকে নাকি হিপোক্রেটাসকে? বলো, কাকে অর্থনীতির জনক বলা হয়? অপশান 3 অনেকে বলেই দিয়েছো যে অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। আচ্ছা বলো তো, সবুজ বিপ্লবে অনেকবার পরীক্ষা আসে কিন্তু, হ্যাঁ, যে সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে? নরম্যান বোরলককে। আর ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে? ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন MS স্বামীনাথন। শ্বেত বিপ্লবের জনককে বলো? ভার্গিস কুরিয়েন, মাথায় রাখবে। যদি বলে ভারতের মহাকাশ গবেষণার জনককে, মাথায় রাখবে বিক্রম সারাভাই। বলো, ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনককে? APJ আব্দুল কালাম। আর ভারতের রেলওয়ের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। চলো পরের প্রশ্ন, বলো যে কোন সংস্থা আদি মহোৎসব 2025-এর আয়োজনের জন্য দায়ী? মানে কোন সংস্থাই, দেখো বলছে ন্যাশনাল কমিশন ফর স্কেজুয়াল ট্রাইবস, এই সংস্থা রয়েছে একটা, আরেকটা রয়েছে তোমার সংস্কৃতি মন্ত্রণালয়, একটা রয়েছে ট্রাইবাল কোঅপারেটিং মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড, নাকি নীতি আয়োগ? এর মধ্যে কোন সংস্থা তোমার এই আদি মহোৎসব 2025-এর আয়োজনের জন্য দায়ী? সঠিক উত্তর অপশান সি যারা করেছো, যে ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড। শর্টকাটে এটা মাথায় রাখতে পারো। ঠিক আছে,
তা দেখে নাও, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে এই আদি মহোৎসব 2025-এর উদ্বোধন করেছেন। গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, ভারতের প্রথম সৌরচালিত বিমানবন্দর টার্মিনাল কোথায় উদ্বোধন করা হলো 2025-এর শুরুতে? এগুলো সব কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি লাস্ট 8 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স, এবং তার সাথে দেখো কিছু কিছু তোমার তোলা হয়েছে যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা হলো না, সেই আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার যে সমস্ত শিফটের কিন্তু আমি তোমাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু বাংলা ভাষায় করে তোমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি। ঠিক আছে, সেখান থেকেও কিন্তু কিছু তথ্য তোলা আছে, সেগুলো কিন্তু পড়ে নিবা। তা বলো যে ভারতের প্রথম সৌরচালিত বিমানবন্দর টার্মিনাল কোথায় উদ্বোধন করা হয়েছে 2025-এর শুরুতেই? দেরাদুন, ভুবনেশ্বর, কেরল নাকি গোয়া? সঠিক উত্তর ভুবনেশ্বর যারা বলেছো তোমাদের সঠিক হয়ে যাচ্ছে। পরে প্রশ্ন বলো যে উত্তরপ্রদেশে টিবি শনাক্তকরণের জন্য ব্যবহৃত এআই চালিত হ্যান্ড হেল্ড এক্স রে ডিভাইস, দেখো কি বলছে, হ্যান্ড হেল্ড এক্স রে ডিভাইস কোন দ্রুত নির্ণয় কিট মানে ব্যাখ্যা করতে ডিজাইন করা হয়েছে? তাই 4টে অপশন দেখো, দেখে সঠিক উত্তরটা বলো কি হবে। ট্রিনেট, মাথায় রাখবে যে ট্রিনেট, অপশন 3 যারা বলেছো ঠিক আছে, তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আচ্ছা বলছে প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির জন্য প্রাপকদের যোগ্যতা কত? ভালো করে বোঝো, বলছে প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি, এর জন্য প্রাপকদের যোগ্যতা কি? মানে উৎপাদন খাতে 210 লক্ষ এবং ব্যবসা সেবার খাতে 15 লাখের বেশির জন্য বরাদ্দ করা হবে এই প্রকল্পের অধীনে। ঠিক আছে, তা এই কারা পাবে আর কি বলতে পারো যে ন্যূনতম 10ম শ্রেণী পাস যারা তারা পাবে, নাকি ন্যূনতম 8ম শ্রেণী পাশেরা, ন্যূনতম 12 ক্লাস শ্রেণী পাশেরা, নাকি 5ম শ্রেণীর পাশেরা? সঠিক উত্তর কী হবে যে ন্যূনতম 10ম শ্রেণী পাস তারাই কিন্তু তোমার এই যে কর্মসূচির অন্তর্ভুক্ত, মানে কর্মসূচির জন্য যোগ্য আর কি। বুঝতে পারছো? অপশান 1 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর হচ্ছে। বলছে 18তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন 2025 সালের কোন মাসে ভুবনেশ্বরে অনুষ্ঠিত হয় বলো? 18তম যেটা 2025-এ হলো প্রবাসী ভারতীয় দিবসের সম্মেলনটা ভুবনেশ্বরে অনুষ্ঠিত হয়েছিল। মাথায় রাখবে, এটাও কোথায় গুরুত্বপূর্ণ, কোথায় হয়েছিল? ভুবনেশ্বরে। কিন্তু বলছে 2025-এর কোন মাসে হয়েছিল? এপ্রিল মাস যারা বলেছো তোমাদের সঠিক হয়ে যাচ্ছে। সব মেলাবে, মানে নিজেরা তো অ্যান্সার মনে মনে হলেও বলছো, তারপরে লাস্টে আমাকে একটু কমেন্ট করবা যে তুমি কতগুলো সঠিক করতে পেরেছো। বলো কোন অনুচ্ছেদ ভারতের রাষ্ট্রপতিকে ক্ষমা প্রদানের ক্ষমতা দেয়? 72, 76, 74 না 75? কোন অনুচ্ছেদ বলো? সঠিক উত্তর অপশান 1 যারা বলেছো যে অনুচ্ছেদ 72, এটাই কিন্তু মানে এর মাধ্যমেই রাষ্ট্রপতি ক্ষমা প্রদান করতে পারেন। দেখো রাষ্ট্রপতি ক্ষমা প্রদানের ক্ষমতা রয়েছে তোমার এই অনুচ্ছেদ 72-এ, আর রাজ্যপালের ক্ষমা প্রদানের ক্ষমতা রয়েছে অনুচ্ছেদ তোমার 161-তে। মাথায় রাখবে, কিন্তু রাজ্যপাল কিন্তু কোনো ব্যক্তির ফাঁসি ঠাসি হলে সেটা কিন্তু ক্ষমা করার ক্ষমতা তার নেই। ঠিক আছে, কিন্তু রাষ্ট্রপতির সেই ক্ষমতাটা রয়েছে, মাথায় রাখবা। বলো মধ্যপ্রদেশের বাগগুহার শিল্প ও স্থাপত্য শৈলী মূলত কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? মধ্যপ্রদেশের বাগগুহার শিল্প স্থাপত্যশৈলী মূলত কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত বলো? 4টে অপশান থেকে বলে ফেলো সঠিক উত্তর কী হবে। বৌদ্ধ ধর্ম যারা বলেছে অপশান 3, অপশান 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন যে 2024-25 মরশুমের জন্য ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন উইমেন্স ফুটবলের অ্যাওয়ার্ড কে পান বলো? এই যে তোমার হচ্ছে FWA বলো তো, ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন, এতে উমেন্স তোমার হচ্ছে ফুটবলের অ্যাওয়ার্ডটা কে পেয়েছেন? আলেয়া রুশো, নাকি তোমার হচ্ছে লরেন জেমস, নাকি মারিওনা ক্যালডেন্ট, নাকি তোমার হচ্ছে খাদিজা শো? সঠিক উত্তর কী হবে? অপশান 1 যারা বলেছো আলেসিয়া রুশো। ঠিক আছে, অপশান 1 আমাদের সঠিক উত্তর। মাথায় রাখবে 24-25-এর মরশুমে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনে ওমেন্স ফুটবলের অ্যাওয়ার্ডটা জিতেছেন আলেসিয়া রুশো। বলছে বিশ্ব সুখ রিপোর্ট 2025 অনুযায়ী কোন দেশ 7ম বারের জন্য বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসাবে স্থান পেয়েছে? ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড, নাকি আইসল্যান্ড বলো? সঠিক উত্তর অপশান 1 যারা বলেছো ফিনল্যান্ড হয়ে যাচ্ছে। মাথায় রাখবা বিশ্ব সুখ রিপোর্ট 2025 অনুযায়ী তোমার এই 7ম বারের জন্য বিশ্বের সবথেকে সুখী দেশ হয়ে উঠেছে ফিনল্যান্ড। বলো ভারতের মূল ভূখণ্ড কত দ্রাঘিমাংশের মধ্যে প্রসারিত বলো? 4টে অপশান দেখো, দেখে বলো যে ভারতের মূল ভূখণ্ড মানে কত দ্রাঘিমাংশের মধ্যে প্রসারিত। অপশান 2 যারা বলেছো যে 66 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে তোমার 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব পর্যন্ত প্রসারিত। অপশান 2 সঠিক উত্তর। দেখো দ্রাঘিমাংশ প্রায় এই যে তোমার বলেই দিয়েছে যে 68
97 পূর্ব, যেটা গুজরাটের কচ্ছ অঞ্চল থেকে তোমার এই 97.25 পূর্ব, যেটা অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। ভারতের মান সময়ের কেন্দ্রীয় দাগিমা হলো কত? দেখো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। ভারতের মান সময়ের কেন্দ্রীয় দাগিমা হলো তোমার 82°30' পূর্ব, ঠিক আছে, মানে যেটাকে বলা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে। তা এই রেখাটি উত্তরপ্রদেশের মির্জাপুরের কাছে আর কি, মানে মির্জাপুরের কাছ দিয়ে আর কি গিয়েছে, মাথায় রাখবে, এটাও গুরুত্বপূর্ণ। যে ভারতের মান সময়ের যে কেন্দ্রীয় দাগিমাংশটা, সেটা ভারতের কোন, ধরো বলে দিল ভারতের কোন রাজ্যের কাছ দিয়ে গিয়েছে, উত্তরপ্রদেশের মির্জাপুর শহরের কাছ দিয়ে কিন্তু গিয়েছে। দেখো ভারতীয় মান সময় যেটাকে বলা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, তা এটা তোমার ওই জিএমটি বলতো, গ্রিনিচ মিন টাইম, এই গ্রিনিচ মিন টাইমের থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে, গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। পরের প্রশ্নটা বলো যে নিচের কোনটি ভারতীয় অর্থনীতির একটি প্রধান বৈশিষ্ট্য, বলো। সমাজতান্ত্রিক অর্থনীতি নাকি গান্ধীবাদী অর্থনীতি, মিশ্র অর্থনীতি নাকি পুঁজিবাদী অর্থনীতি, এর মধ্যে কোনটা ভারতীয় অর্থনীতির একটি প্রধান বৈশিষ্ট্য? সঠিক উত্তর অপশান 3 যারা বলেছো, মিশ্র অর্থনীতি, এটা কিন্তু ভারতীয় অর্থনীতির একটি প্রধান বৈশিষ্ট্য। দেখো ভারতের অর্থনীতি কিন্তু বহুমুখী, যেমন জনসংখ্যা নির্ভর, তারপরে তোমার হচ্ছে ধীর গতিতে শিল্পায়িত ও দ্রুত বর্ধনশীল সেবা খাতে নির্ভর, হ্যাঁ, যা এখনও উন্নয়নশীল দেশের চিত্র প্রদর্শন করে কিন্তু ভারতীয় অর্থনীতি। তা ভারতীয় অর্থনীতির মধ্যে একটা মূল বৈশিষ্ট্য হলো তোমার এই মিশ্র অর্থনীতি, মাথায় রাখবা। পরে প্রশ্ন বলো যে সবুজ বিপ্লবের প্রথম পর্যায়ে উচ্চ ফলনশীল জাতের বীজের ব্যবহার কোন রাজ্যে সীমাবদ্ধ ছিল, বলো। সবুজ বিপ্লবের প্রথম পর্যায়ে উচ্চ ফলনশীল জাতের বীজের ব্যবহার কোন রাজ্যে সীমাবদ্ধ ছিল, বলবা দাদা? 4টে অপশান দেখে বলবা, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ। পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা। অপশান 3 এখানে সঠিক উত্তর হচ্ছে, কেমন? আচ্ছা দেখো সবুজ বিপ্লব হলো ভারত ও অন্যান্য দেশের উচ্চ ফলনশীল ধান ও গম, কি ধান ও গম, মাথায় রাখবে, ধান ও গমের বীজের ব্যবহার, তার সাথে মাথায় রাখবে সার ও সেচ প্রযুক্তি প্রবর্তনের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করাই ছিল এই বিপ্লবের প্রধান উদ্দেশ্য। হ্যাঁ, তার সাথে দেখে নাও এই যে কি বলছে, মূল উদ্দেশ্য হচ্ছে খাদ্য সংকট মোকাবিলা এবং আত্মনির্ভরতা অর্জন করা। মাথায় রাখবে ভারতের সবুজ বিপ্লবের মূল উদ্দেশ্য কী ছিল, যে খাদ্য সংকট মোকাবিলা ও আত্মনির্ভরতা অর্জন করা। চলো পরের প্রশ্ন বলো যে 2025 সালে ফেব্রুয়ারিতে 21তম সাধারণ অধিবেশন চলাকালীন কোন দেশ আফ্রিকান এশিয়ান তোমার হচ্ছে গ্রামীণ উন্নয়ন সংস্থার ত্রৈমাসিক সভাপতি নির্বাচিত হয়েছিল, কোন দেশ? ভালো করে বোঝো, 2025 সালের ফেব্রুয়ারিতে 21তম সাধারণ অধিবেশন চলাকালীন কোন দেশ আফ্রিকান এশিয়ান গ্রামীণ উন্নয়ন সংস্থা, এই যে AARDO বলো তো, আফ্রিকান এশিয়ান গ্রামীণ উন্নয়ন সংস্থার ত্রৈমাসিক মানে 3 মাসের সভাপতিত্ব হিসাবে নির্বাচিত হয়েছিল কোন দেশ? সঠিক উত্তর ভারত, তো বলেই দিয়েছো, অপশান 1 এখানে সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত, দেখো নিম্নলিখিত কোনটি পূর্বঘাটের উত্তর অংশে আর কি অবস্থিত, বলো, মানে কোন বলতে চাইছে কোন পাহাড়টা পূর্বঘাটের উত্তরে অবস্থিত? মহেন্দ্রগিরি পাহাড়, নীলগিরি পাহাড়, ডোডাবেট্টা পাহাড় নাকি তোমার আন্নামালাই পাহাড়, বলো সঠিক উত্তর কী হবে? অপশান 1 যারা বলেছো যে মহেন্দ্রগিরি পাহাড়, এটা কিন্তু তোমার এই পূর্বঘাটের উত্তর অংশে অবস্থিত। দেখো পূর্বঘাট পাহাড় সর্বাধিক কিন্তু তোমার এই ঝাড়খণ্ড রাজ্য জুড়ে অবস্থিত, আর নীলগিরি পাহাড় যেটা রয়েছে তামিলনাড়ুতে, মাথায় রাখবে। শিবালিক পাহাড় আর একটা অন্য নাম হচ্ছে উপ হিমালয়ও বলা হয়, এটাও গুরুত্বপূর্ণ। দেখো ডোডাবেট্টা পাহাড়, এটা কিন্তু হিমালয়ের একটি অংশ। আন্নামালাই বা তোমার হচ্ছে আনাইমালাই পাহাড়, এটা কিন্তু তামিলনাড়ু ও কেরালা সীমান্তে অবস্থিত। তার সাথে দেখে নাও যদি প্রশ্ন এমন আসে যে সোন নদীর উৎস কি, সোন নদীর উৎস তোমার এই চোটান পাহাড়, মাথায় রাখবে, চোটান পাহাড় থেকে কিন্তু সোন নদীর উৎপত্তি হয়েছে। আর যদি বলে যে ভারতীয় হিমালয়ের পশ্চিম অংশ তোমার এই কোনটি, কাশ্মীর থেকে উত্তরাখণ্ড, এবার তো জানোই, বুঝতেই পারছো যে ভারতীয় হিমালয়ের পশ্চিম অংশ হলো কাশ্মীর থেকে উত্তরাখণ্ড। আচ্ছা দেখো পরের লাস্ট প্রশ্ন আজকে কী বলছে দেখে নাও। বলছে যে ভারতের প্রধান ধারার হিন্দি চলচ্চিত্র শিল্পকে কি বলা হয়? বুঝতেই পারছো একদম ইজি একটা প্রশ্ন, যে হিন্দি চলচ্চিত্র শিল্পকে টলিউড নাকি কলিউড, বলিউড না মলিউড, কি বলে? বলিউড বলে। অপশান 3 যারা বলেছে, এবার ছোট্ট করে একটা কমেন্ট করো, 2 সেকেন্ড সময় তোমার লাগবে না, যে তুমি এই 20টা প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্ন সঠিক করতে পারতে যদি এই সেটটাই তোমার পরীক্ষায় আসতো।
সেটা একটু কমেন্ট করে জানাও। প্রতিদিন এইভাবেই তোমাদের একটা করে সেট আমি তুলবো, আর যেখানে এমসিকিউ মানে এগুলো তো এমসিকিউ আকারে, এবং তার সাথে আমি চেষ্টা করব যেন প্রত্যেকটা প্রশ্নের সাথে যে এইরকম যেন একটু ডিটেলসে আমি তোমাদের যেন বলে দেওয়ার চেষ্টা করব। যেমন ঠিক আছে, এইগুলো বুঝিয়ে দিয়েছি, এইভাবে কিন্তু প্রত্যেকটারই একটু ডিটেলস আমরা আলোচনা করব। আর যেটা আজকে আমরা যে প্রশ্নটা করলাম, এটা তো তুমি আর পরের সিটে পাবে না, আবার অন্য রকমের প্রশ্ন হবে, তাহলে তোমার কিন্তু অনেক জিকে কিন্তু এখান থেকে আবার রিভিশনও হয়ে যাচ্ছে। পড়ে নাও টেলিগ্রাম থেকে পিডিএফ তুলে নিয়ে, এবং তারপরে এখানে এসে কিন্তু এই টেস্টগুলো দাও, আর হচ্ছে মানে রিভিশন করো। সবাই ভালো করে পড়বে, কোনো সমস্যা হলে আমি তো রয়েছি। কেমন? জয় হিন্দ।